সো এই যে অমিতের মতো প্লেয়ার যারা এরকম যারা ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছে তাদেরকে এই টিমে খেলিয়ে যদি কিছুটা যাচাই বাছাই করা যায়, পাশাপাশি তাদেরকে এক্সপিরিয়েন্স করে ইন্টারন্যাশনাল নেওয়া যায়, তখন হয়তো শুরু থেকেই তারা ইন্টারন্যাশনালে ভালো করার যে ম্যাচআপটা, টার্গেট তো অবশ্যই একসময় বাংলাদেশ টিমের কোচ হব। তো 15-র ইংল্যান্ড টিম আর 19-এর ইংল্যান্ড টিমের পার্থক্যটা ওই 4 বছরে তাদের মানসিকতা। প্রায় 8-9টা ম্যাচ হয়ে গেল আবাহনীর, তো প্রায় ভালো ফর্ম যাচ্ছে আবাহনীর। তো আপনার মানে কোচিং নিয়ে ওভারঅল এখন পর্যন্ত কি এক্সপিরিয়েন্স কি হলো? প্রথমবারের মতো হেড কোচ হিসেবে, এর আগে তো অনেকবার আপনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? ভালো, মানে দল যখন ভালো করে টুর্নামেন্টের অলমোস্ট 1/3 যখন হয়ে যায়, টেবিল টপার থাকলে আসলে ভালোই লাগে। কোচ হিসেবেও সেটার স্যাটিসফ্যাকশন কাজ করে, বাট স্যাটিসফ্যাকশন পুরোটা আসবে যখন লিগ শেষ হবে এবং ওই টেবিল টপার হিসেবে শেষ করতে পারবো। সেই কাজটাই করার চেষ্টা করছি। এখন পর্যন্ত যেই প্রসেসে এগিয়ে যাচ্ছিলাম, প্লেয়ারদের সঙ্গে টিমগুলো নিয়ে প্ল্যানিং করা, অপোনেন্ট টিম সম্পর্কে, ওই কাজগুলো ওইভাবেই করছি। আমি খুব এনজয় করছি আসলে, মানে আমি কোচিংটা খুব এনজয় করি, এই জন্যই সিলেকশন সেরে কোচিংয়ে আসা। এবং এখানে আসার পরে আবাহনীর মতো একটা দলে কাজ করছি, যেটা অবশ্যই ঢাকা লিগ বা ঢাকা ক্রিকেটে, বাংলাদেশ ক্রিকেটে বড় একটা নাম। সেই দলের কাজ করার সুযোগ পেয়েছি। সেই কাজটাও ভালো মতো আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে, বিকজ অফ টিম রেজাল্ট ভালো করছে এবং আমার টিমে বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে মনে হয় আবাহনীর, সেটা হলো আমাদের প্রতিটা প্লেয়ার আবাহনীর টিমটাকে ওন করছে। মানে একটা প্লেয়ার যখন খেলে, টিম হিসেবে খেলাটা খুব জরুরি। সেখানে প্লেয়ারদের ওই দলের প্রতি যে ফিলিংস বা ভালোবাসা বা ভালো করার যে তাগিদ, সেই বিষয়টা যখন থাকে তখন টিমের রেজাল্ট ভালো হয়। সেই কাজটা ভালো হচ্ছে, যার কারণে আমিও খুব এনজয় করছি এবং টিমও ভালো করছে আলহামদুলিল্লাহ। আবাহনী তো প্রতিবার একটা মানে অন্যরকম একটা হাইপ থাকে বা একটা কিছুটা বিতর্কও থাকে যে কমিটির টিম বলে একটা অনলাইনে বা এখন অনলাইন মিডিয়ার যুগে যেটা, সেটা তো এবার অনেকটা নেই, হাইপটা নেই। সেটা কি টিমের পারফরমেন্সে বা টিমের অ্যাটিটিউডে কোনো প্রভাব ফেলছে আপনার মনে হয়? আমি আসলে জানি না, বিকজ আমি 9 বছর সিলেকশনে ছিলাম, 8 বছর এইচ গ্রুপে, 1 বছর ন্যাশনাল সিলেকশনে। তো ক্লাব ক্রিকেট থেকে বেশ দূরে ছিলাম, কারণ আমি যখন সিলেকশনে আসি তার আগে আমি আবাহনীতে হয়তো অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছি 2 বছর। বাট আমি 9 বছরের একটা গ্যাপের পরে যখন আবার ক্লাব ক্রিকেটে ইনভলভ হলাম, সেখানে আমি আসলে ওই প্রিভিয়াস ওই আলোচনাগুলোতে আর যেতেই চাই না। দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, সব জায়গায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আবাহনীর টিমেও ম্যানেজমেন্টের পুরোটাই চেঞ্জ হয়েছে, নতুন ম্যানেজমেন্ট এসেছে। বাজেটের স্বল্পতার কারণে টিমও সেভাবে মিলিয়ে করা হয়েছে। সব কিছু মিলে আমি আসলে পুরানো কোনো কিছু নিয়ে আলোচনাই করতে চাই না এবং বলতেও চাই না। তবে এবার যেটা হয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগে আপনি দেখবেন যে কোনো দল এক্সট্রা যে বেনিফিট পাওয়ার যে বিষয়টা, সেই বিষয়গুলো পাচ্ছে না এবং আবাহনী তার ব্যতিক্রম না। ভালো ক্রিকেট যারা খেলছে তারাই মাঠে উইন করছে। আপনি দেখবেন যে কাগজে কলমে অনেক ছোটো দল কিন্তু অনেক বড় দলকে হারিয়ে দিচ্ছে। তো তাতেই প্রমাণ হয় যে আসলে প্রপার ক্রিকেট যেটা হওয়া উচিত সেই ধরনের ক্রিকেট হচ্ছে এবং ভালো যেই দল খেলছে সেই দলই উইন করছে। আমরাও ভালো ক্রিকেট খেলছি এখন পর্যন্ত এবং সেই জন্যই আমরা উইন করছি। সো প্রিভিয়াস কোনো বিষয় নিয়ে আসলে আমার মনে হয় যে আমি যেহেতু অ্যাটাচমেন্টে ছিলাম না, ডিরেক্ট মাঠেও ছিলাম না, সো এটা নিয়ে আমি কমেন্টস করাটাও আসলে হয়তো ভুলসি কথা হবে। আপনার টিমে কয়েকজন ইয়াংস্টার আছেন, পারভেজ হোসেন ইমন আছেন, জিশান আলম বা হচ্ছে রাব্বিরা আছেন, যারা আসলে আপনি এইজ লেভেলেও কাজ করছেন। তাদের কীরকম দেখছেন, যারা সিনিয়র লেভেলে মানে এখন মোটামুটি ম্যাচিউরড হয়ে গেছে বলা যায়, 2-3 সিজন ধরে ঢাকা প্রিমিয়ার লিগও পারফর্ম করছে, তাদের পারফরমেন্সটা কীভাবে মূল্যায়ন করবেন? তাদেরকে মানে হয় না যে আপনি যখন টিম বানাবেন তখন কিন্তু আপনি চাইবেন যে ভালো টিমম্যান পাশাপাশি পারফর্মার, তাদেরকে নিয়ে টিমটা গোছানোর জন্য। আমি যখন টিমটা গোছানোর দায়িত্ব পাই, আপনি দেখবেন সিনিয়র 4 জন প্লেয়ারের সঙ্গে আমি আপকামিং কিছু প্রমিজিং প্লেয়ার এবং তারা যেন ভালো টিমম্যান হিসেবে টিমের সঙ্গে জেলিংয়ের সঙ্গে মিশে যেতে পারে, এই ধরনের প্লেয়ারদের নিয়ে কাজ করাটা খুব সহজ হয়। সেক্ষেত্রে জিশান, রাব্বি, অহিন, মানে মেহরাব অহিনের কথা বলছি, মৃত্যুঞ্জয়, রাকিবুল, এরা যারাই রয়েছে, মানে বাকি যারা রয়েছে তাদের সঙ্গে মানে সিনিয়রদের সাথে তাদের ম্যাচআপটা খুব সহজে করে ফেলতে পারে। আমি তাদের মানসিকতা জানি, তাদের পারফরমেন্স তো খুব ভালো মতোই জানি, মানসিকতাও জানি। সো আমি জানি যে শান্ত, মমিনুল, মুশফিক, শান্ত, মমিনুল, মিথুন এবং মোসাদ্দেক, এই 4 জন যারা রয়েছে তাদের সঙ্গে ম্যাচ আপ করে ফেলতে পারবে, এই ধরনের প্লেয়ারদেরকে নিয়েছে এবং সেই কাজটা কিন্তু সিনিয়ররা যতটা এগিয়ে এসেছে, ইয়াংরাও এগিয়ে এসেছে। সেই জায়গা থেকে খুব সুন্দর একটা ম্যাচ আপ হয়েছে। আমার মনে হয় যে তাদের সঙ্গে কাজ করাটা আমার জন্য একটু লাকি, যে কোচিংয়ে এসেও তাদের মতো সঙ্গে কাজ করা, যাদের সঙ্গে আমি অনেক দিন যাবত অ্যাটাচ ছিলাম। সো আমার জন্য কাজটা সহজ হচ্ছে এবং তারাও কিন্তু খুব এনজয় করছে। আচ্ছা, আগে যেটা বাংলাদেশ ক্রিকেটে হতো যে অভিষেকের পরেই প্লেয়ারদের নিয়ে খুব মানে প্লেয়াররাও ভালো পারফর্ম করতেন, যদিও পরে সেটা পারফরমেন্সটা একটু ডাউন হতো। যেমন আপনার সময় সেটা বলা যায়, আপনাকে নিয়ে ড্যারেন লেভিন একটা কমেন্ট করেছিলেন আর 2003 সালে যখন আপনি অস্ট্রেলিয়া সফরে গেলেন। কিন্তু এখন দেখা যায় যে প্রথমে প্লেয়ারদের এসে সেটেল হতে অনেকটা সময় লাগছে। মানে প্রথম কয়েকটা ম্যাচের পারফরমেন্স সেটাও এখন পাওয়া যাচ্ছে না, যেটা আগে পাওয়া যেত 15-16 সাল পর্যন্ত পাওয়া যেত। সেটা আপনি এখন কোচিং পার্সপেক্টিভ থেকে সেটা কী মনে হয়, কোথায় গ্যাপটা হচ্ছে আসলে?
এখন ক্রিকেটে হচ্ছে কি আপনি দেখবেন কিছু প্লেয়ার আপনি যেটা বললেন এটা পুরো আমি যদি 100% একমত হবো তা না, বিকজ আপনি এবার এদিক থেকে ডিফারেন্টভাবে যদি চিন্তা করেন মাহমুদুল হাসান জয় যখন ডেবু হয়েছে তারপরে কিন্তু 1 বছর খুব ভালো ক্রিকেট খেলেছে, তারপরে কিছুটা স্ট্রাগল শুরু করেছে। জাকির হাসান ডেবুতে শুরুতে কিন্তু 100 মেরেছে ইন্ডিয়ার সঙ্গে, তারপরে কিন্তু আবার স্ট্রাগল করা শুরু করেছে। সো ডিফারেন্টভাবেও জিনিসটা হয়, শুরুতে এসে অনেকে ভালো করে, শুরুতে ভালো করে আবার পরে খারাপ হয়। এখানে বিষয়টা হলো এখনকার লেটেস্ট ক্রিকেটে টেকনোলজি এত এগিয়ে গেছে, অ্যানালাইসিস বলেন বা অপোনেন্ট টিম সম্পর্কে জাজমেন্টের যে জায়গাটা, তাদের মানে ভালো সাকসেস কোন জায়গা থেকে আসছে, দুর্বলতা কোথায়, সেই জায়গাগুলো বের করা খুব সহজ হয়ে গেছে। সো এখনকার ক্রিকেটে আপনি যদি ভালো করতে চান, শুরুতে ভালো করলে সেটাকে কন্টিনিউ করার জন্য আপনাকে প্রতিনিয়ত ম্যাচ আপ করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। ঠিক একইভাবে শুরুতে যদি আপনি ভালো না করেন, আপনাকে ডেভেলপ করে সেটা আসতে হবে। একটা বিষয় যেটা ঘটছে যে আমাদের প্রস্তুতির যে বিষয়টা, প্রিপেয়ার্ড হয়ে যে আসার যে বিষয়টা, সেটাতে কিছুটা ঘাটতি আছে। আমাদের প্লেয়াররা অনেকেই আমি হয়তো বলতে পারি যে অমিত হাসান খুব ভালো খেলছে, অমিত হাসান খুব ভালো খেলছে, নো ডাউট। ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলছে, এখন ডোমেস্টিকের সঙ্গে ইন্টারন্যাশনাল একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপটা ম্যাচ আপ করার জন্য এই টিমে তাদেরকে খেলানোর প্রয়োজনটা খুব বেশি। গত 2-3 বছর আগে আমরা দেখেছি এই টিমের খেলাগুলো একদমই ছিল না বলতে গেলে, খুব গ্যাপ তৈরি হয়েছিল। এখন আবার কিন্তু গত বছর থেকে এই টিমের খেলা শুরু হয়েছে। এই টিমের খেলা যখনই হবে তখনই কিন্তু আপনি ইন্টারন্যাশনাল কিছুটা অ্যাটমসফিয়ারে তাদেরকে খেলানোর সুযোগ দিতে পারছেন। তখন আপনি জাজমেন্ট করতে পারবেন যে ডোমেস্টিক ভালো করার পরে তারা ইন্টারন্যাশনাল আসলে ভালো করতে পারবে কিনা। সো এই যে অমিতের মতো প্লেয়ার যারা এরকম যারা ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছে, তাদেরকে এই টিমে খেলিয়ে যদি কিছুটা যাচাই বাছাই করা যায়, পাশাপাশি তাদেরকে এক্সপিরিয়েন্স করে ইন্টারন্যাশনাল নেওয়া যায়, তখন হয়তো শুরু থেকেই তারা ইন্টারন্যাশনালে ভালো করার যে ম্যাচ আপটা সেটা করতে পারবে। সো আমার মনে হয় যে এখন ক্রিকেট বোর্ডও সেভাবে চিন্তা করছে। আমার ধারণা, আমি যেভাবে শুনছি বা জানি, প্রতি বছর 2টা বা 3টা এই টিমের প্রোগ্রাম রাখার চিন্তাভাবনা করছে। সো এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো যদি বেড়ে যায়, আমি শিওর যে প্লেয়াররা শুরুতে যে ধাক্কা লাগার যে বিষয়টা, সেটা না হয়ে শুরু থেকেই কিছুটা রেডি হয়ে ওই লেভেলে যেতে পারবে। সেটা আপনি যেটা বলছেন, এই টিমের সিরিজ না থাকার ফলে যে গ্যাপটা হচ্ছে, সেটা মানে আমরা জাতীয় দলের প্লেয়ারদের ক্ষেত্রেও যেটা দেখি যে মানে কিছু স্পেসিফিক দুর্বলতা সেটা থাকে। মানে আমরা অনেক সমালোচনা দেখি যে তারা এটা নিয়ে কাজ করেন না, এটা বলা হয় যে তারা কাজ করেন না। যেমন আমরা গত ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ যখন গেল, তখন দেখলাম সব ব্যাটসম্যান একইভাবে ইনসুইঙ্গার বলে আউট হচ্ছে। সেটা নিয়ে কি তারা, আপনি এখন কোচিং পেশে এসেছেন, আগে নির্বাচক হিসেবে ছিলেন, তখন আপনাকে হয়তো এইসব প্রশ্ন ফেস করতে হতো। এখন কোচিংয়ে আসার পর আপনার কী মনে হয় যে এই প্রবলেমগুলো কেন তারা উত্তরাতে পারছে না? কিছুটা তো কাজ করার জায়গা রয়েছে। আসলে আমি সেটাই বলছিলাম যে প্রতিটা প্লেয়ার প্রতিদিন ইমপ্রুভমেন্টের জায়গা আছে, কারণ এখনকার আধুনিক ক্রিকেটে এভরিডে আপনাকে কিন্তু অ্যানালাইসিস করছে অপোনেন্ট দল। তো এভরিডে আপনি যদি নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করতে পারেন বা নিজের জায়গাটা থেকে দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারেন, তাহলে আপনি লম্বা সময় সার্ভাইভ করে যেতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার যদি দুর্বলতা থাকে, সেটা কাটিয়ে ওঠাটা আপনি লম্বা সময় সার্ভাইভ করতে পারবেন না। সো সেই জায়গা থেকে আপনি টেকনিক্যাল যে জায়গাটা বললেন, ইমপ্রুভমেন্টের জন্য কিছু স্পেস দরকার হয়, কাজ করার জন্য কিছু স্পেস দরকার হয়। আমাদের ক্যালেন্ডারের উপর ডিপেন্ড করে যে আমাদের কোন সময়টা সেই জায়গাটা রয়েছে, সেই জায়গা বুঝে সেই প্লেয়ারকে সেভাবে কিছুটা কাজ করার সুযোগ থাকলে মনে হয় কিছুটা ডেভেলপ করার সুযোগ রয়েছে। ফাইন টিউনিং কিছু তো রেগুলারই করা হয়, বাট কিছু বড় রকমের টেকনিক্যাল সমস্যা থাকলে সেটা আমার মনে হয় যে ওই যে একটা সময় বের করে সেই জায়গাটা ডেভেলপ করা যেতে পারে। সো অবশ্যই টেকনিক্যাল কিছু দুর্বলতা আমাদের রয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেটা কাজও করে ডেভেলপ করতে হবে, আসলে সময় বুঝে, প্লেয়ারদের গ্যাপ বুঝে, এবং নিশ্চিতভাবে সেই ধরনের কাজগুলো কোচটা বা ম্যানেজমেন্টটা করবেন। আপনার খেলোয়াড়ি জীবনটা খুব মানে জাতীয় দলের ক্যারিয়ারটা খুবই ছোট ছিল, অনেক সম্ভাবনা নিয়ে শুরু করেছিলেন, অনেক কথা হয়েছে আপনার মানে ন্যাচারাল ট্যালেন্ট নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু এখন আপনার কোচিং পেশে এসেছেন। কোচিং পেশা নিয়ে আপনার প্ল্যানটা কি, কি মনে হয় আপনার মানে অ্যাসেসমেন্টটা কি, বা সামনে কি করতে চান? আমি তো আসলে লেভেল 2 করেছি 2011-তে, তারপরে আমি কোচিং করেছি 4 বছর। কোচিং করার পর এজ গ্রুপ সিলেক্টর হিসেবে জয়েন করি। এখন আবার কোচিংয়ে ব্যাক করলাম। আলটিমেটলি আমার আলটিমেট গোল সবসময় ছিল যে ক্রিকেটের সঙ্গে কন্ট্রিবিউট করা কীভাবে যায়, কোন জায়গা থেকে সিলেকশনে থেকে কন্ট্রিবিউট কিছুটা করার চেষ্টা করেছি। বাট আমার কাছে মনে হয়েছে ওখানে থেকে কোচিংয়ে আমি আরও বেশি কন্ট্রিবিউট করতে পারবো। আমি কাছ থেকে প্লেয়ারদের সঙ্গে কাজ করতে চাই। আমার যতটুকু এক্সপিরিয়েন্স, তার সঙ্গে আমি কোচিংয়ে যেটা শিখেছি বা শিখছি এখনও, সেই জায়গাটা কতটুকু সেখানে ডেলিভার করে প্লেয়ারদের তৈরি করা যায়, সেই জায়গাটায় তো কাজ করার চেষ্টা করছি। নিজেকে রেগুলার আপগ্রেড করার চেষ্টা করছি কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে। টার্গেট তো অবশ্যই একসময় বাংলাদেশ টিমের কোচ হব, এবং সেই কাজের জন্য স্টেপ বাই স্টেপ আমাকে এগোতে হবে। আমার স্বপ্ন আমি অলরেডি বলেছি, আর এটা সবাই জানে যে আমার টার্গেট রয়েছে এইচপিতে যদি আমি কাজ করার সুযোগ পাই, সেখানে আমি কাজ করে নিজেকে ডেভেলপ করার পাশাপাশি প্লেয়ারদের ডেভেলপমেন্ট প্রতিটা জায়গায় কন্ট্রিবিউট করার জায়গা থাকে। এইচপি একটা বেস্ট জায়গা, যেখানে আমার মনে হয় যে প্লেয়ারদের আপগ্রেডেশন নিয়ে কাজ করা হয়। সেই জায়গাটায় কাজ করার জন্য আমি কাছ থেকে দেখেছি এইচপি। এই গত বছর আগের বছর এইচপিতে আমি আসলে 2 সপ্তাহ ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছি, যখন আমি এইচ গ্রুপ সিলেক্টর ন্যাশনাল সিলেক্টর থাকা অবস্থায় আমি এইচপি
টিমটাকে মনিটর করতাম সিলেক্টর হিসেবে। সো এইচপি টিমটা 2 বছর আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে এখানে প্লেয়ারদের কাজ করার বেশ ভালো জায়গা রয়েছে। আপগ্রেডেশনের যে জায়গাটা, সেখানে আমার মনে হয় খুব ভালো কাজ করার সুযোগ রয়েছে। অ্যাজ এ ব্যাটিং পয়েন্ট অফ ভিউ, ব্যাটিং কোচ হিসেবে আমার কাছে মনে হয় এই জায়গায় আমি সেটা কন্ট্রিবিউট করতে পারবো, আমার বিশ্বাস। সেই জায়গা থেকে আমার ইচ্ছা, এবং লেটস সি, ইনশাল্লাহ টার্গেট তো অবশ্যই বাংলাদেশ টিভির হয়ে কাজ করে ইনশাল্লাহ। লাস্ট কোশ্চেন, যে বাংলাদেশে এখন একটা জেনারেশন গ্যাপ চলছে বলা যায়, যে বড় যে সিনিয়র ক্রিকেটাররা ছিলেন তারা অবসরে চলে গেছেন প্রায় সবাই, এখন নতুনদের জায়গা করে নেওয়ার পালা। এখন আপনার কি মনে হয় যে এই ট্রানজিশন পিরিয়ডটা কতদিন পর্যন্ত লাস্টিং করতে পারে, বা আমরা কতদিন পরে আবার বাংলাদেশকে দেখবো? যে 15-16 সালে বাংলাদেশ যে একটা ফর্মের একটা পিকে ছিলেন সবাই, বাংলাদেশ দলে খুব ভালো করছিলেন কন্টিনিউয়াসলি, সেটা কতদিন পরে আমরা দেখতে পাবো? আপনি আসলে সময়টাকে মিলাতে হবে। আপনি 2015-16 ইংল্যান্ড টিম 2019-এর ইংল্যান্ড টিম এক না। অবশ্যই। তো 15-র ইংল্যান্ড টিম আর 19-এর ইংল্যান্ড টিমের পার্থক্যটা ওই 4 বছরে তাদের মানসিকতা, তাদের চিন্তাভাবনা, তারা সব জায়গায় চেঞ্জ এনেছে। তারা লেটেস্ট ক্রিকেটের সঙ্গে ম্যাচ আপ করেছে। আমাদের 15-16-তে ওয়ার্ল্ড ক্রিকেট যেই এইভাবে এগিয়ে যাচ্ছিল, আমরা সেটার সঙ্গে চিন্তাভাবনা করে আসছিলাম। আমি যখন 2025-এ আসছি, তখন 10 বছর পরে এখনকার ক্রিকেট কী ডিমান্ড করে, সেটার সঙ্গে আপনাকে ম্যাচ আপ করে এগিয়ে যেতে হবে। সেই ম্যাচ আপের সঙ্গে আপনাকে বড় কিছু ডিসিশন হয়তো চিন্তাভাবনা করতে হতে পারে নেওয়ার ক্ষেত্রে। সেই ধরনের চিন্তাভাবনাগুলো নিশ্চিতভাবেই ক্রিকেট বোর্ড চিন্তা করবে, এবং তারপরও যদি সেই ম্যাচ আপের সেটার সঙ্গে ম্যাচ আপ করে এগিয়ে যেতে হয়, আমার মনে হয় আপনি নর্মালি 2-3 বছর সময় তো একটা প্লেয়ারকে দিতেই হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কনসিস্টেন্ট পারফর্মার হওয়ার ক্ষেত্রে। বাট আমি ওই দিন শেষে একটা জায়গায় আসবো যে ইন্টারন্যাশনাল পারফরমেন্স করার আগে নিচের পারফরমেন্সগুলো যদি ইন্টারন্যাশনাল মানের কিছুটা কম্পিটিটিভ পারফরমেন্স করার সুযোগ থাকে, সেখান থেকে যায়, তাহলে ইন্টারন্যাশনালে তার অ্যাডজাস্ট করা, পারফর্ম করা, কোঅপ করাটা অনেক সহজ হয়। সেক্ষেত্রে আমার বিশ্বাস, আমি 2027-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ভালো কিছু স্বপ্ন দেখতে পারি, আমি চিন্তা করি, এবং 2026-এর টি20 ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করার জন্য কিছু মুভ, কিছু চিন্তাভাবনা হয়তো এখন থেকে করা যায়। বাট আপনি চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন, সেই স্বপ্নগুলো আরেকটু দূরে চিন্তা করতে হবে। বাট অবশ্যই নিশ্চিতভাবে আগামী 2-3 বছরের মধ্যে একটা ভালো সেট আপে আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।